মধ্যে হোয়াইট স্টার লাইনের ব্যবস্থাপনা পরিচালক যে ব্রুস ইসমাই ছিলেন, আরও ছিলেন ব্যবসায়ী ম্যাগনেট হিসেবে পরিচিত বেঞ্জামিন গুগেনহিম এবং অ্যাস্টর ও স্ট্রস পরিবারের সদস্যরা। যাত্রা শুরু করার মাত্র ৩ দিন পরে ১৪ এপ্রিল ১৯১২ টাইটানিক রাত ১১:৪০ উত্তর আটলান্টিকের কোথাও একটি আইসবার্গে আঘাত করেছিল। জাহাজটি ডুবে যেতে ২.৫ ঘণ্টার বেশি সময় লেগেছিল। ক্রু এবং যাত্রীদের বিশাল চাপের ফলে পর্যাপ্ত লাইফবোটের অভাব দেখা দেয় এবং যথাযথ ব্যবস্থাপনা সঠিকভাবে ব্যবহার না হওয়ার কারণে জাহাজটি ধ্বংস হয়ে যায়। লাইফবোটগুলি ১১০০ জনেরও বেশি মানুষ ধরে রাখতে সক্ষম হলেও মাত্র ৭০৫ জন যাত্রী এতে করে রক্ষা পায়। অন্ধকার এবং প্রচণ্ড ঠান্ডা পরিবেশে টাইটানিকের ডুবে যাওয়ার রাতে প্রায় ১৫০০ জন মানুষ মারা গিয়েছিল। টাইটানিক যখন নির্মাণ করা হয় তখন একটা ধারণা প্রচলিত ছিল যে এই টাইটানিক কখনো ডুববে না, অর্থাৎ তারা এটাকে আনসিঙ্কেবল হিসেবে আখ্যায়িত করেছিল। যখন মানুষ জানতে পারল টাইটানিক ডুবে গেছে, তখন এই অচিন্তনীয় বিষয়টি কিভাবে ঘটল সেটা জানার প্রতি সকলেই আগ্রহী হয়ে পড়ে। টাইটানিক ডুবে যাওয়া সম্পর্কে অনেক তথ্য প্রকাশিত হয়, কিন্তু স্বাভাবিকভাবেই এটা ধারণা করা হয়েছিল যে টাইটানিকের সন্ধান না হওয়া পর্যন্ত এসব তত্ত্বগুলি স্থায়ীভাবেই থাকবে। তবে সে সময় একটি সমস্যা তৈরি হয়েছিল, আর সেটা হলো প্রকৃতপক্ষে টাইটানিক কোথায় ডুবেছিল তা কেউ নিশ্চিত ছিল না। রবার্ট বলার্ড, যিনি টাইটানিককে নতুনভাবে পানির নিচে আবিষ্কার করেছিলেন, তিনি তার শৈশব থেকেই ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো সমুদ্র সৈকতে একটি স্বপ্ন বুনতে থাকেন যে কোনো একদিন তিনি টাইটানিক উদ্ধার করবেন। বিষয়টিকে তখন ছেলে মানুষই মনে হলেও তিনি তার স্বপ্ন বাস্তবায়ন ঠিকই করতে পেরেছিলেন। সে লক্ষ্যে তিনি একটু বড় হওয়ার সাথে সাথে স্কুবা ডাইভ শিখতে শুরু করেছিলেন। ১৯৬৫ সালে বলার্ড ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন এবং ভূতত্ত্ব উভয় বিষয়েই ডিগ্রি নিয়ে স্নাতক পাশ করেন এবং সেনাবাহিনীতে যোগদান করেন। এর ২ বছর পরে ১৯৬৭ সালে বলার্ড নৌবাহিনীতে স্থানান্তরিত হন, যেখানে তাকে ম্যাসাচুসেটসের উডস হোল ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউশনে ডিপ ওশেন অনুসন্ধান বাহিনীর দায়িত্ব দেওয়া হয়েছিল। এভাবে তিনি ডুবুরি হয়ে ওঠার মধ্য দিয়ে তার বিখ্যাত ক্যারিয়ার শুরু করেছিলেন। তিনি বিভিন্ন সময়ে ডাইভের মাধ্যমে বেশ কিছু ভাঙা জাহাজ খুঁজে পান। এসব অনুসন্ধান এবং আবিষ্কার সত্ত্বেও তিনি টাইটানিকের কথা কখনই ভুলে যাননি। তিনি একটা কথাই বলতেন, আমি সর্বদাই টাইটানিক খুঁজে পেতে চাই, এবং এটি ছিল আমার কাছে পৃথিবীর মাউন্ট এভারেস্ট এর মতো। টাইটানিক অনুসন্ধানের ক্ষেত্রে রবার্ট বলার্ডই প্রথম ব্যক্তি ছিলেন না। বছরের পর বছর ধরে বেশ কয়েকটি দল বিখ্যাত জাহাজটির ধ্বংসস্তূপ সন্ধানের জন্য একাধিকবার অনেক চেষ্টা করেছেন। তন্মধ্যে ৩ জনকে কোটিপতি তেল ব্যবসায়ী জ্যাক গ্রিম অর্থায়ন করেছিলেন এটা খুঁজে পাওয়ার জন্য। ১৯৮২ সাল পর্যন্ত তিনি অনুসন্ধান অব্যাহত রাখেন এবং দাবি করেছিলেন তিনি টাইটানিকের প্রোপেলারের ছবি তুলেছেন, কিন্তু অনেকেই এটাকে কেবল একটি শিলা বলেই বিশ্বাস করেছিল। বলার্ড মার্কিন নৌবাহিনীকে টাইটানিক বিষয়ে বিভিন্ন তথ্য সরবরাহ করেছিলেন। তিনি তার অভিযানের জন্য নৌবাহিনী অর্থ ব্যয় করবে কিনা সে বিষয়ে তাদের জিজ্ঞাসা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। দীর্ঘদিন ধরে হারিয়ে যাওয়া জাহাজটি সন্ধানের ক্ষেত্রে মার্কিন নৌবাহিনীর তেমন কোনো আগ্রহ না থাকলেও শেষ পর্যন্ত তারা অনুসন্ধানের জন্য সম্মত হয়েছিল। বলার্ড ১৯৬০ সালে নৌবাহিনীর একটি প্রযুক্তি ব্যবহার করেন সে সময় হারিয়ে যাওয়া ২টি পারমাণবিক ডুবোজাহাজ অনুসন্ধান এবং তদন্ত করতে। তবে সেই সাথে তিনি তার গোপন মিশনটি চালিয়ে গিয়েছিলেন। অনুসন্ধানকালীন সময়ে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় শিখেছিলেন, যা পরবর্তীতে তিনি টাইটানিক অনুসন্ধানের ক্ষেত্রে ব্যবহার করেছিলেন।